আজ বাচ্চাদের একটি বিশেষ সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। কিছু লক্ষণ বলছি, দেখুন তো মিলে যায় কিনা। আপনার বাচ্চা একটি খেলনা নিয়েই ব্যস্ত থাকে। আপনি তো যদি তাকে ডাকেন তাহলে সে চট করে সাড়া দিতে চায় না। কথা বললেও সে আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলে না। আপনি হয়তো ভাবছেন যে আপনার ছেলের কোনো একটা সমস্যা রয়েছে, কিন্তু বুঝতে পারছেন না। আজ আমরা এই বিষয়টা নিয়েই আলোচনা করব। আমরা আজকে জানার চেষ্টা করব বাচ্চাদের এরকম বিহেভিয়ারের কারণ কি এবং এর থেকে আপনার বাচ্চাকে কি করে বের করে আনবেন। আজকে সেই নিয়েই আমরা আলোচনা করব এবং এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট শিশু চিকিৎসক এবং অ্যালার্জিস্ট ডক্টর কল্লোল পাল। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। এই যে ঘটনাগুলো বললাম, যে বাচ্চারা একটা খেলনা নিয়ে দীর্ঘক্ষণ ধরে বসে খেলে যাচ্ছে, বাবা মা ডাকলেও সাড়া দিচ্ছে না, কথা বললেও চোখের দিকে তাকাচ্ছে না, মানে এই বিষয়টা কি? এটা কি কোনো গুরুতর সমস্যা? এটাকে আমরা অটিজম বলতে পারি, কিংবা এখন আবার বলা হয় যেটা অটিস্টিক স্পেকট্রাম অফ ডিজিজ। তো এটা একটা কোনো সমস্যা। একে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের যে ডিজিজ বলা হচ্ছে তা কিন্তু কোনো কোনো মানে স্টাডিতে কিংবা কোনো কোনো যে বডিজ তারা কিন্তু ঠিক সেভাবে বলছে না, তার মধ্যে সমস্যা এইভাবে তারা বলছে। তো এটা কিন্তু এখন বেশ দেখা যাচ্ছে। তো কি হয় যে এই ক্ষেত্রে ধরুন একটি বাচ্চা, আপনি সব বাচ্চা কি হয় যখন সে খেলছে, সে খেলছে, আপনার সঙ্গে কথা বলছে, ডাকলে সাড়া দিচ্ছে, একটা খেলনা নিয়ে খেললো, আবার একটা অন্য কিছু নিয়ে কিছুক্ষণ বাদে হয়তো তার দরকার হচ্ছে সেটা নিয়ে করছে। তারপরে ধরুন যে ওভারঅল আপনি বুঝতে পারছেন আপনি ডাকলে ভালো সাড়া দিচ্ছে। তো সেগুলো নর্মালি হওয়া উচিত, কিন্তু এক্ষেত্রে হবে কি যে তাদের ব্রেনের যে ফাংশনটা একটু অল্টার্ড হয়ে যায়, মানে তার যে রেসপন্সটা সেটা একটু ডিফারেন্ট হয়। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি এটাকে অটিজম কিংবা অটিস্টিক স্পেকট্রাম অফ ডিজিজ, এই ক্যাটাগরির কিছু একটা। আচ্ছা, মানে এটা অনেক রকমের হতে পারে নাকি? যে আপনি মানে একটা ছাতার নিচে একদমই তাই, মানে একদমই তাই। বিভিন্ন রকম লক্ষণ, বিভিন্ন রকম তার মানে তার সমস্যাও বিভিন্ন রকম আর কি। মোটামুটি একটা ওভারঅল একটা ধাঁচ আছে যে এর মধ্যেই যে সেগুলো আছে, কিন্তু সঙ্গে এক একজনের একটু একটু ভ্যারি করে। আচ্ছা, মানে একই রকম সবার হবে এরকম এক্স্যাক্টলি হবে না। যেমন ধরুন যে এর কিছু একটা কমন একটা ফাইন্ডিং যেটা হয় যে বাচ্চাটি একটি কমন ওয়ার্ড ইউজ করছে, সেটা নিচে থেকেই বলে যাচ্ছে রিপিটেডলি বলে যাচ্ছে, সেটার মানে হয়তো নেই কোনো। ঠিক আছে, তারপরে ধরুন সে একটি কোনো নির্দিষ্ট রুটিনের বাইরে বেরোতে চাইছে না, সে ওইভাবে রুটিনটা ফলো করতেই পছন্দ করে। আচ্ছা, যে আমি এখন এটা করব, তারপর এটা, কালকেও সেইভাবে করবে। আচ্ছা, খাবার দাবারের ক্ষেত্রে কি হচ্ছে যে ধরুন যে বাচ্চারা তো নতুন নতুন খাবার খেতে পছন্দ করে, এরা কিন্তু সেটা করবে না। আচ্ছা, যে ধরুন তাকে যে একটু কিছু খায়, কোনো একটি হয়তো তরকারি খাচ্ছে, কোনো একটি মাছ খাচ্ছে, কোনো ভাত, তো ও কিন্তু রোজ ওটাই চাইবে। মানে অন্য খাবার দিলে সে সেটা না, সে কিন্তু চাইবে না, আমার এটাই আমার দরকার। আবার খেলনার ক্ষেত্রে ধরুন বাচ্চারা তো যত নতুন খেলনা পায় খুব খুশি হয়। তো এদের ক্ষেত্রে কি হয় প্রবলেমটা, ওর একটু মানে টিপিক্যাল একটা পছন্দের খেলনা হয়তো হয়ে গেল, ইভেন এটাও হতে পারে একটা পেন হতে পারে, সে পেনটা নিয়ে সারাদিন খেলছে। আচ্ছা, তো এইগুলো কিন্তু দেখা যায়। তো এইগুলো ডিপেন্ড করছে, এবং এর সঙ্গে আরেকটি ঝামেলা যে কয়েকটি অ্যাসোসিয়েটেড প্রবলেম আছে যেগুলো কিন্তু ম্যানিফেস্টেশন গুলোকে, মানে এদের যে লক্ষণগুলোকে আলাদা আলাদা ভাবে প্রকাশ করে। যেমন ধরুন এডিএইচডি যেখানে থাকে, সেই বাচ্চাগুলি কিন্তু খুব ছুটছে, এই লাফাচ্ছে, ওই ছুটছে, একটা চেয়ারের উপর উঠছে, জাম্প করছে, তাদের সঙ্গে এটা যখন একটু মিক্স থাকে তখন কিন্তু ম্যানিফেস্টেশনটা একটু অন্যরকম হতে পারে। আচ্ছা, তার মানে অটিজম আছে সেই সমস্ত সন্তানদের বা বাচ্চাদের এডিএইচডিও হতে পারে, তারা একসঙ্গে থাকতে পারে। আচ্ছা, আরো কিছু ব্রেনের প্রবলেম, কনভালশন, এগুলো থাকতে পারে। সেক্ষেত্রে তো লক্ষণগুলো নিশ্চয়ই বদলে যাবে। কিছু বেসিক প্রবলেম গুলো, লক্ষণগুলো এক থাকবে, বা হয়তো আমরা যারা ধরুন বাবা মা রয়েছেন তারা হয়তো সেটা বুঝতে পারবেন না, দুটি বাচ্চা আলাদা, কিন্তু আপনি যখন ডাক্তারবাবুর কাছে যাবেন তিনি কিন্তু বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় এটা কমন আছে, কোন কোন জায়গা ডিফার করছে, এবং সেই হিসেবে তার কি অ্যাকচুয়াল প্রবলেমটা তিনি আরো বেটার বলতে পারবেন। অ্যাজ এ বাবা মা আমি আর কি কি জিনিস দেখলে এইটা নিয়ে কনফার্ম হব যে আমার সন্তানের অটিজমই আছে? তো আমি কিছু লক্ষণ বলছি, এগুলোর মধ্যে ওভারল্যাপও থাকবে, তো সেগুলো আপনারা মিলিয়ে দেখুন সেগুলো কি থাকছে না। একটু ধরুন ছোট বাচ্চা থেকে বড় বাচ্চা সবারই এগুলো হতে পারে। যেমন ধরুন যে তাকে যখন নাম ধরে ডাকছেন সে কিন্তু নাম ধরে সাড়া দিচ্ছে না, যেটা বললাম চোখের দিকে তাকিয়ে যে কথা বলা সে কিন্তু করছে না। তারপরে ধরুন যে আপনি যখন তাকে একটু মুচকি হাসছেন সে কিন্তু রিপ্লাই ব্যাক করছে না,
যেটা সবসময় দেখুন একটা বাচ্চা যদি মুচকি হেসে আমরা কথা বলি, সেও কিন্তু সেরকম রিপ্লাই দেয়, এক্ষেত্রে সে কিন্তু তা করবে না। তারপর ধরুন যে এদের খুব অস্বস্তি হয় কোনো কোনো সিচুয়েশনে, যেমন ধরুন একটা লাউড সাউন্ড, তারপর ধরুন একটা খুব ব্রাইট লাইট হলো, কোনো কোনো ক্ষেত্রে কোনো টেস্ট, কোনো কোনো স্মেল, এরা কিন্তু সেগুলো খুব হয়তো পছন্দ নাও করতে পারে। আপনি ভাববেন এটা তো অতটাও খারাপ নয় কিংবা অতটাও ইনটলারেবল নয়, কিন্তু ও ঠিক কেন পারছে না, এটা হতে পারে। তারপরে ধরুন যে যে অন্য বাচ্চাদের সঙ্গে মেশাটা সে কিন্তু হয়তো ভালো পারছে না, ঠিক আছে। তারপরে কি আসে, যে ধরুন যে যেটা বললাম যে একই শব্দ সে কিন্তু বারবার রিপিট করছে, সেটার মানে নাও থাকতে পারে, সে নিজের মনে বলছে কন্টিনিউ সারাদিন ওটা করছে। সেটা মিনিংফুলও হতে পারে, মিনিংলেসও হতে পারে। ইউজুয়ালি মিনিংলেস হয়, যেটা আচ্ছা আপনি আচ্ছা বুঝতে পারবেন না, হয়তো আচ্ছা। সে তার মতো কিছু বলছে, আমরা কিন্তু বুঝতে পারবো না, Okay. ঠিক আছে। হুম। তারপরে ধরুন যেটা বললাম যে তার যে ডায়েরি থাকবে, ডেইলি যে তার রুটিন, সেটা সে নড়চড় হতে দেবে না। মানে একটা অলিখিত মানে তার মানে হচ্ছে বলতেছেন তার একটা অলিখিত একটা রুটিন থাকবে। হ্যাঁ, তারই একটা সাম্রাজ্য, হ্যাঁ, এই হ্যাঁ। সাম্রাজ্যে আমার এটা পছন্দ, হ্যাঁ। আমি এটা এইভাবে করব, তো আমি এভাবেই করব, সে কোনো ইন্টারফারেন্স পছন্দ করবে না। আচ্ছা। আরো ধরুন যে কোনো একটা কাজ আপনি তাকে বললেন, সে কিন্তু খুব বিরক্ত হয়ে যাবে, সে না মানে সে চাইবে না যে, ওই যে বললাম যে তার যে তার ডেইলি যে রুটিন, মানে তাকে যে রুটিনের বাইরে যদি কাজ বলি সেটাই তো ডিস্টার্ব করলো, তো সেটাও কিন্তু সে করতে চাইবে না, সে বিরক্ত হয়ে গেল, না এটা তুমি করো না, এই টাইপের আর কি অনেক সময়। আচ্ছা। তো এইগুলো হলো খুব কমনলি দেখা যায়। এছাড়াও আরো বেশ কিছু সিমটম আছে, যদি যত আমরা বাড়াবো তত আমাদের কমপ্লিকেশন বাড়বে, তো এইগুলো কিন্তু আমরা মোটামুটি একটা ভাবনা চিন্তা করতে পারি। তো ঘটনা হচ্ছে এই যে বাচ্চাদের যে এইরকম যে একটা আচরণ, এই আচরণের মূলে কারণ কি? সত্যি কথা বলতে কি, আমাদের মেডিকেল সায়েন্সে এখনো কিন্তু সবটা সেভাবে এক্সপ্লেন করা যায়নি। আচ্ছা। হয়তো কোনো কোনো ক্ষেত্রে আমরা কোনো কোনো জেনেটিক্স এর সঙ্গে কোরিলেট করছি কিংবা কোনো কোনো সিচুয়েশনে, কিন্তু এক্সাক্ট এইটার জন্যই এটা হচ্ছে সেটা কিন্তু বলা যায় না। আচ্ছা। কোনো কোনো ক্ষেত্রে সেরকমই কোনো কয়েকটা অসুখের সঙ্গে তার কিন্তু ওভারল্যাপ অনেক বেশি হচ্ছে, তো সেইগুলো কিছুটা বলা যেতে পারে। আদারওয়াইজ এই কারণেই এটা হচ্ছে সেটা কিন্তু এখনো বলা সেভাবে সম্ভব নয়। আচ্ছা, মানে এখনো এর ডেফিনিট কোনো মানে কারণ যে আপনি বলবেন সেটা এখনো হ্যাঁ, খুঁজে আমরা হয়তো খুঁজে পাচ্ছি, কারণ আচ্ছা, আমাদের আচ্ছা। এখন যে ক্রাইটেরিয়ায় ভাগ করা হচ্ছে, এই প্রবলেম গুলো থাকলে এটা আছে, আচ্ছা, সেটা এটা কি নিউরোলজিক্যাল কোনো সমস্যা কি? আপনি বলতে পারেন। আচ্ছা। সেটা হয়তো কারণ তার ব্রেনের যে অ্যাক্টিভিটি সে একটু ডিফারেন্ট ওয়েতে করছে, সবাই যেটা করছে তার থেকে হয়তো একটু আলাদা করছে, তো সেই জন্য আমরা সেটা বলতে পারি। আচ্ছা। তো এখানে আর একটা আপনাকে ভাবতে হবে যে যদি ব্রেনের যদি ডিফারেন্ট ভাবে কাজ করে, তো তার কি বুদ্ধিমত্তা বা আইকিউ এর কি কোনো প্রবলেম হচ্ছে। এখানে একটা মজার বিষয় আছে, কখনো কখনো একটু কম থাকতে পারে অন্যদের থেকে, কখনো তাদের মতোই থাকতে পারে, আবার কয়েকটা ক্ষেত্রে আছে এর থেকেও বেশি থাকে, নর্মাল আচ্ছা থাকে, আচ্ছা তারা আচ্ছা বেশ বুদ্ধিমান। আচ্ছা। তারা হয়তো তাকে এক্সপ্রেস করতে পারছে না নিজেকে, কিন্তু সে প্রচন্ড বুদ্ধিমান, যেমন অ্যাসপারাগাস সিনড্রোম বলে একটি আছে, এর মধ্যেই পড়ে, তো তাতে দেখা যাচ্ছে কিন্তু তার বুদ্ধি অন্যদের থেকে অনেকটাই বেশি। কিন্তু সেটা প্রতিফলিত হয় না আর কি। সেটা আমাদের বুঝে নিতে হবে অ্যাকচুয়ালি। কারণ ধরুন যে বাচ্চাটি যে কাজটা করছে, সে তার মতো করে কিন্তু করা, সে পারফেকশনটা হয়তো আনছে, সেখানে সে খুব কনসেন্ট্রেশন সেটার মধ্যে দিচ্ছে, কিন্তু আমাদের হয়তো মনে হতে পারে না সে কেন এটা করছে। আচ্ছা, এই যে যেগুলোর কথা আপনি বললেন এগুলো ধরুন যদি অনেক তো বাবা মা আছে যারা চিকিৎসকের কাছে পৌঁছতে পারেন না, বুঝতেও পারেন না, ভাবেন যে হয়তো আমার ছেলে এরকমই, এরা ভবিষ্যতে গিয়ে কি এটা নিজে নিজে সেরে যায়, না এটা কি একটা ট্রিটমেন্টের দরকার হয়? দেখুন যেটা হচ্ছে, আগে এই সম্পর্কে যেমন সাধারণ মানুষদের একটু ধারণা কম ছিল, আমাদের ডাক্তারদেরও কিন্তু সেই কনসেপ্টটা অত ক্লিয়ার ছিল না। এখন বিভিন্ন রকম আমাদের যে প্রোটোকল গুলো আসছে, তাতে এটা খুব স্ট্রিক্টলি ফলো করা হচ্ছে, ফিউচারে হয়তো আরো বেটার হবে। সো আমাদের এখানে ডায়াগনোসিসটা অনেক বেটার হচ্ছে। খুব সামান্য এদিক ওদিক থাকলেই ডাক্তারবাবুরা এখন কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন ওয়েতে বলতে পারছেন যে না, এটা হয়তো রয়েছে। তো দেখা যাচ্ছে যে এই প্রবলেমটা কিন্তু থেকে যায়, মানে এটা বড় বয়স অবধি একদমই তাই। আচ্ছা। কারো কারো ক্ষেত্রে হয়তো আগে ডায়াগনোসিস হচ্ছে, কারো কারো ক্ষেত্রে অনেকটা বড় হয়ে হচ্ছে, এবং এটা কিন্তু সাধারণত তার থেকে যায়। হ্যাঁ, তো সেইভাবেই আমাদের কিন্তু তাকে নিয়ে চলতে হবে। তো মানে এটার থেকে কি মানে নিস্তার পাওয়ার কোনো উপায় নেই? মানে আমি এই কারণে বলছি যে একটা বাচ্চা যদি তার ফ্যামিলির সঙ্গে চোখে চোখ রেখে কথা যদি না বলে, বা কেউ একজন বেড়াতে এসছেন তার সঙ্গে যদি কথাবার্তা না বলে, তাহলে এটা একটা অন্যরকম একটা অবস্থার সৃষ্টি হয়, এবং আশেপাশের লোক ভাবতে শুরু করে দেয় যে ওই ছেলেটা বোধহয় একটু অ্যাবনর্মাল। মানে আমি একটা গ্রস ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম। তো এরকম কি বিষয় যে এরা একেবারে মানে আমাদের নর্মালের মতো নয়, অ্যাবনর্মাল, এরকম কি কিছু বিষয়? প্রথমেই কথাটা বলবো, অ্যাবনর্মাল এই কথাটা যেন আমরা না বলি।
সে একটু অন্যভাবে আমাদের সঙ্গে মানে ইন্টারাক্ট করছে। আচ্ছা। হ্যাঁ, এর সঙ্গে যদি কিছু কিছু আদার প্রবলেমস থাকে তো সেগুলোর ক্ষেত্রে হয়তো যে আমার তার একটু প্রবলেম থাকছে, যেমন হুম এডিএইচডির কথা হুম বললাম, হুম হুম। তো সেটা আলাদা। আদারওয়াইজ যে বাচ্চাটির এই সমস্যাটি রয়েছে সে কিন্তু ইন্টারাক্ট অন্যভাবে করছে। আমাদের দায়িত্ব হলো তাকে তার মতো করে শেখা, তাকে তার মতো করে ইন্টারাক্ট করা। হুম, হ্যাঁ, তো হুম, এখানে যেটা হচ্ছে যে তার ধরুন কোনো একটা শেখা, অন্য ধরুন আর পাঁচটি বাচ্চা যেভাবে পড়ে অভ্যস্ত, যে আমাদের একটা স্ট্রাকচার একটা ফর্মুলা আছে, তুমি এইভাবেই পড়ো, এরপরে তোমার এই এক্সাম হবে, এইটা এইভাবে শেখো। তো এই ক্ষেত্রে হয়তো আমাদের একটু অন্যভাবে ভাবতে হবে। এও কিন্তু পারবে, আচ্ছা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তার আচ্ছা কোনো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা। কিন্তু তাকে আমাকে তার মতো করে বলতে হবে। এবং এই যে পাশের থেকে যে সাইড টক কিংবা বুলিং যেটা বলছেন, এটা কিন্তু করা চলবে না, যে ওর প্রবলেম আছে, এটা কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যেটা যাবে। আমাদের সমাজে তো এটা চলে আসছে না, লোকে এখনো এই সমস্ত বিষয় নিয়ে খুব একটা সচেতন নয়। কিছু লোক তো অবশ্যই অ্যাওয়্যার হচ্ছে। এই যে আমরা এই যে ধরনের অনুষ্ঠানগুলো করি বা খবরের কাগজে বা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানও হয়, বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়, যার মাধ্যমে মানুষ এখন অনেকটাই সচেতন, বুঝতে পারেন। আমার কিছু শোনা কথা আছে, আমি সেগুলোর উত্তর আপনার কাছে আমি একটু জানতে চাইবো। যেমন প্রথম কথা হচ্ছে যে কোনো মা যদি প্রেগনেন্সির সময় বা গর্ভধারণ যখন তিনি করছেন সেই সময় যদি প্যারাসিটামলের ওভার ইউজ করেন বা ওভার ডোজ নেন, তাহলে নাকি তার সন্তানের এই সমস্যা হয়। দেখুন, এখনো পর্যন্ত আমাদের যে স্টাডি গুলো হয়েছে কিংবা যে ডেটা আছে সেখানে কোনো ক্লিয়ার কাট এর কিন্তু রিলেশন নেই, ধরে নিতে পারেন এস্টাবলিশড কোনো ফ্যাক্ট নয়। তার এবং মানে এটা একটা মিথ। অবশ্যই এটা একটা মিথ। আচ্ছা, আর একটা, এই ধরনের বাচ্চাদের যদি গ্লুটেন ফ্রি খাবার খাওয়ানো যায় তাহলে নাকি এই সমস্যা থেকে তারা সহজেই মুক্তি পায়। এটা কতটা ঠিক? এটাও আর একটা মিথের মধ্যে আচ্ছা, আসবে। এটাও মিথ। হ্যাঁ, কারণ গ্লুটেনের জন্য যে সমস্যাগুলো হয় হুম। সেটা এর সঙ্গে থাকতে পারে আর পাঁচটি বাচ্চা আর কিংবা বড়দের আচ্ছা আচ্ছা যেরকম আচ্ছা। আছে তারও থাকতে পারে। হ্যাঁ। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু যে এর জন্যই ওটা হচ্ছে, ওটার সঙ্গে এটা রিলেটেড তা কিন্তু নয়। তো আরো তিনটে বাকি রইলো আমার কাছে। তার 3 নম্বরটা হলো যে কোনো ভ্যাকসিন কি এর জন্য দায়ী? কারণ বাচ্চা যখন জন্মায় তারপর থেকে আমরা বহু ভ্যাকসিন দিয়ে থাকি। তো কোনো ভ্যাকসিন কি এর জন্য দায়ী, যেটা আমরা জানি না বা ধরতে পারছি না? দেখুন, ভ্যাকসিন কারণ সম্পর্কে বলা হয় একটা বিশেষ একটা ভ্যাকসিন কথা হুম, আমরা শুনতে পারি যে এই ভ্যাকসিনেশনের জন্য নাকি বাচ্চাদের অটিজম হয়। আপনি ঠিকই গেস করেছেন হ্যাঁ যে হামের টিকা বা হ্যাঁ এমএমআর যে ভ্যাকসিন আছে হ্যাঁ সেটা নিয়ে কিন্তু বেশ কিছুদিন বিভিন্ন জায়গায় হ্যাঁ, দেশে বিদেশে হুম, বহু চর্চা হয়েছে যে এটাই করছে, হুম, কিন্তু এরকম কোনো আমাদের ডেটা নেই। হুম। তো আমরা বলতেই পারবো না যে এমএমআর ভ্যাকসিনের জন্য এটা হচ্ছে। আচ্ছা। রাদার আমি যদি ওই ভ্যাকসিনটা বাচ্চাটিকে না দিই, তার জন্য যে অসুখগুলো হবে সে কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে তার জন্য। তো এটাও মিথ। এটাও আচ্ছা, 4 নম্বর সেটা হচ্ছে যে ছেলেটা ঠিকই ছিল, বাবা মার খারাপ আচরণের জন্য বা ব্যাড প্যারেন্টিং এর জন্য বাচ্চাটা আজকে এই অবস্থা হয়েছে। এটাও কিন্তু মিথ। অবশ্যই আমি বলবো যে গুড প্যারেন্টিং সব সময় আমরা এক্সপেক্ট করব, হুম প্রত্যেকের বাড়িতে সবাই ভালোভাবে হুম হুম থাকুক, ভালো একটা গুড রিলেশনে থাকুক। ব্যাড প্যারেন্টিং অবশ্যই আমরা কখনোই চাইবো না, কিন্তু ব্যাড প্যারেন্টিং এর সঙ্গে যে অটিজম সেটাও কিন্তু কোনো রকম ভাবে লিঙ্ক নয়, এটাও ওকে। একটা মিথ। আর লাস্ট সেটা হচ্ছে যে ছোটবেলায় অমুক একটা অসুখ হয়েছিল বা কোনো রকম ইনফেকশন হয়েছিল যে কারণে আজকে আমার বাচ্চাটার এই অবস্থা, এটা কি হতে পারে? দেখুন, অনেক সময় দেখা যায় কনভালশন বা সিজার এইগুলোর সঙ্গে কিন্তু রিলেটেড পরে দেখা যাচ্ছে হচ্ছে, কিন্তু যে ইনফেকশনের সঙ্গে ডিরেক্ট আমাদের কোনো কিন্তু ডেটা নেই। আচ্ছা, মানে বলা যেতে পারে তাহলে এটাও একটা মিথ। তো আমার যা যা প্রশ্ন ছিল আমি মোটামুটি পেয়ে গেলাম। এইবার যেটা প্রশ্ন থাকবে, নিশ্চয়ই যারা দেখছেন এই এপিসোডটি তারাও জানতে চাইবেন যে অটিজম যদি হয় তাহলে কি তার কোনো চিকিৎসা নেই? অটিজমের চিকিৎসা দেখুন, প্রাইমারিলি আমাদের একটা জিনিস ভাবতে হবে, তাকে কিভাবে শেখাচ্ছি, তার পড়াশুনো, তার অন্যান্য কাজ, হ্যাঁ, যে দৈনন্দিন কাজ যেগুলো কিংবা ধরুন যেগুলো আমাদের হাতের কাজ এই টাইপের, হুম সেগুলো আমি তাকে কিভাবে শেখাতে পারছি, এটা খুব গুরুত্বপূর্ণ। হুম। সে হয়তো ডিরেক্টলি এইভাবে শিখছে না, অন্য একটা ভাবে শেখালে কিন্তু সে শিখে যাবে। আচ্ছা। আবার যেটা আপনাকে বললাম, কারো কারো ক্ষেত্রে হয়তো আইকিউটা বেশিও আছে, হুম তো তাকেও আমাকে সেইভাবে চলতে হবে। তো তাদের শেখানোর যে স্পেশাল ভাবে সেটা কিন্তু আমাকে কেয়ার নিতে হবে, শেখানোটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে আসছে আমাদের যে মেডিটেশন, যোগা, এগুলো কিন্তু খুব ভালো তার একটা এফেক্ট আছে।
এতে কি হয় যে তার কনসেন্ট্রেশনের যে ক্যাপাবিলিটি অনেক বেটার হয়, সে অনেকক্ষণ মন দিয়ে সেটা ভাবতে পারে, পড়তে পারে। তার সঙ্গে তার হয় তার অ্যাংজাইটিটা অনেকটা কমে আসে, আচ্ছা। তার স্ট্রেসটা কমে আসে। তো এই যে আমার যে মেডিটেশন বলুন, যোগা বলুন, এগুলোতে কিন্তু আমরা দেখেছি খুব ভালো রেসপন্স আসে। আচ্ছা। হ্যাঁ, এরপরে পড়ে থাকলো কিছু ওষুধ, যেগুলো আচ্ছা। যদি বাচ্চা ধরুন অ্যাসোসিয়েটেড কোনো প্রবলেম থাকে, যে বাচ্চা হাইপার অ্যাক্টিভ হচ্ছে মানে এডিএইচডি দিকে থাকে, তার কিছু ওষুধ আছে। কিংবা এই ক্ষেত্রেও কোনো কোনো যে বাচ্চার যে আমাদের স্পেশাল কিছু ওষুধ আছে। এবং ধরতে পারেন যদি কারো যদি আদার প্রবলেম কনভালশন এগুলো থাকে, তো তার তার চিকিৎসা সেইভাবে হবে। তো এর কিছু আছে মেডিকেশন, কিন্তু তার আগে আমাকে অবশ্যই জোর দিতে হবে প্রাথমিক যেগুলো বললাম তার লার্নিং প্রসেসটা যেন ঠিক থাকে। তারপরে যে তার ধরুন প্রাণায়াম, যোগা কিংবা মেডিটেশন, এই জিনিসগুলো তাকে আমাকে ভালো করে শেখাতে হবে। কিন্তু তার জন্য তো একজন মানে বিশেষজ্ঞের কাছে পৌঁছতে হবে। অবশ্যই, এটা তো আমরা হঠাৎ করে, এটাও তো এক রকমের থেরাপি। দেখুন, হ্যাঁ, থেরাপি এটা মানেই তো যে যে কেউ মেডিসিন নয়। করতে পারবে না, মানে তাকে তো বুঝতে হবে যে একদমই তার তাই। আচরণগুলো কিরকম, সেগুলো তো পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করতে হবে। তারপরে মানে সে কিভাবে পড়বে, কিভাবে শিখবে, আহ, কোন ধরনের যোগা তার দরকার। হ্যাঁ, যদি তার সঙ্গে আনুষঙ্গিক কোনো সমস্যা যদি থাকে, সেগুলোকে কিভাবে ট্যাকল করতে হবে। ট্যাকেল করতে হবে, এগুলোর জন্য তো একজন নিশ্চয়ই বিশেষজ্ঞের কাছেই পৌঁছতে অবশ্যই। হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, কাদের কাছে পৌঁছবো আমরা? দেখুন, একটা বাচ্চা কোন ডাক্তারবাবুর কাছে যাচ্ছে, তার যে চাইল্ড স্পেশালিস্ট কিংবা ধরুন পেডিয়াট্রিশিয়ান, তো তিনি হলেন ফার্স্ট। আচ্ছা। তিনি গোটা জিনিসটা প্রথমে দেখবেন। এই যে বললাম, তিনি তার মতো করে যে চার্ট গুলো আছে কিংবা আমাদের যে ক্রাইটেরিয়া গুলো আছে, তার কোনটা মিলছে কোনটা মিলছে না, সেটা অনুযায়ী তিনি ডিসাইড করবেন যে প্রবলেমটা আছে কিনা। এবার প্রবলেমটা যদি থাকে, অনেক সময় আমরা সেক্ষেত্রে সাইকিয়াট্রিস্টের মানে চাইল্ড সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলতে পারি, হ্যাঁ, যে এইটা এটা আছে, তো তার কি কোনো মেডিকেশন লাগবে কিনা। তারপরে চলে এলো যে তার যে আদার্স যেটা ব্যাপার, তার শেখার ব্যাপারটা, তার যে মেডিটেশনের ব্যাপারটা, সেইগুলো পরপর। তো এটা কিন্তু একটা মাল্টি ডিসিপ্লিনারি ওয়েতে দেখতে হবে, মানে এরকম নয় শুধু যে একজনের কাছে গেলেই হবে না, মানে আপনাকে বিভিন্ন মানে বিভিন্ন জায়গায় পৌঁছতে হতে পারে যে একই জায়গায় আপনি পেয়ে গেলেন সবাইকে, কিন্তু এটা হতে পারে যে আপনাকে বিভিন্ন জায়গায় পৌঁছতে হবে, বিভিন্ন রকম স্পেশালিস্টের শরণাপন্ন আপনাকে হতে হবে। না, এখানে অতটা মানে চিন্তা করার কিছু নেই। আপনি যখন আপনার মানে শিশু রোগ বিশেষজ্ঞের কাছে গেলেন, তিনি ফার্স্ট দেখলেন, তো তিনি কিন্তু আপনাকে কোনটার পর কি করতে হবে সেটা একটা ওভারঅল একটা ধারণা দিয়ে দেবেন। আপনি এবার এটা করবেন, এটা করবেন, সেরকম যে আপনি হ্যাপাজার্টলি ছুটলেন সেরকম কিন্তু নয় ব্যাপারটা। আচ্ছা, মানে তাহলে যেটা বোঝা গেল যে মানে একজন তিনি চাইল্ড স্পেশালিস্টের কাছে যাবেন, তিনি পুরো বিষয়টাকে গাইড করবেন। মানে আপনি একেবারে মানে এদিক সেদিক ছুটলেন, তারপরে 1.5-2 বছর ছোটাছুটি করার পরে দেখলেন কিছু হলো না, তো তাতে আপনার টাইমও গেল, আপনার টাকাও গেল, সময়ও গেল, মানে বাচ্চার যে ফিউচারের কিছু সময়টাও নষ্ট হলো। স্ট্রাকচারড ওয়েতে বেরোলে যদি এরকম করতে পারি, তাহলে কিন্তু আমরা বেশ মানে একটা ভালো ইমপ্রুভমেন্ট দেখতে পারি। আচ্ছা, মানে এটা দেখা যায়। মানে এটা কতদিন ধরে এই চিকিৎসাটা চলতে? এটা তো সেভাবে বলা যায় না, এটা তো চলবে, আপনার সবসময় থাকবে সঙ্গে। ওষুধটা ডিপেন্ড করছে আমি কখন তাকে দেব না, সেগুলো আলাদা ইস্যু। কিন্তু যে বাদ বাকিগুলো তার তো নর্মাল যে প্রসেসে তার সঙ্গে থাকতে হবে। এবং ইম্পর্টেন্ট হলো যেটা, তার বাবা মা, তার ভাই বোন, এবং পরে যদি থাকে তার যে পার্টনার, তাদের সবাইকে কিন্তু এর সঙ্গে তাকে সাপোর্ট দিতে হবে। এরকম না তাকে আমরা আনঅ্যাটেন্ডেড ওয়েতে ছিলাম, তুমি তোমার মতো করো, এটাই সব থেকে বড় ভুল হয়। এটা যদি ঠিকভাবে আমরা মেনটেন করতে পারি, দেখবো কিন্তু তার লাইফটা অনেক বেশি স্মুথ হচ্ছে। কারণ প্রথমত আপনার বাড়ির বাইরে যে লোকগুলো আছে, সেই লোকগুলো আপনার সন্তানকে অন্যরকম চোখে দেখছে, হয়তো প্রকাশ করছে না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সে সেভাবেই দেখছে। এবার ঘটনা হচ্ছে, বাড়ির লোকও যদি সেই রকম ব্যবহার করা শুরু করে, তাহলে সেই বাচ্চাটা যাবে কোথায়? ব্যবহার তো করাই যাবে না, রাদার আমি আরো বলছি যে তাকে এইভাবে হেল্প করা, যে তোমার এই কাজটা, হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে হেল্প করলাম এইভাবে, তো সেগুলো আমরা কিন্তু তাকে সেইভাবে গাইড করতে পারি। এবার ঘটনা হচ্ছে যে আমাদের তো এই অনুষ্ঠানটি বহু লোক দেখছেন, তো যারা দেখছেন এবং যারা বুঝতে পারছেন যে আমার সন্তানের এই সমস্যাটা আছে এবং আমিও বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছি, আবার অনেকে আছেন সবে আজই বুঝলেন যে আমার সন্তানের এই সমস্যাটা আছে, তো আমার কথা হচ্ছে, এই বাবা মায়েদের প্রতি আপনার কি বার্তা থাকবে? যেহেতু বাবার মায়ের এইটা যারা দেখে আসছে অনেকদিন ধরে, তারা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে থাকেন যে আমার বাচ্চা কেন অন্য বাচ্চার মতো নয়। প্রথম কথা হলো, আপনাকে কিন্তু তার থেকে বেরিয়ে আসতে হবে, নাম্বার 1।
এবং ফ্রাস্ট্রেশনের জন্য কি হয় যে বাচ্চারা, দুটি বাচ্চা রয়েছে যে তার মধ্যে যার এই প্রবলেম রয়েছে তার সঙ্গে হয়তো ওভার কেয়ার কিংবা আন্ডার কেয়ার দুটোই হতে পারে। তো সেরকম করা যাবে না, বাচ্চাটাকে আপনি ফোকাস করুন যে তার কিভাবে কিভাবে উন্নতি হচ্ছে, কিভাবে কিভাবে তাকে আমরা সাপোর্ট দিতে পারি, সেটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার। আমরা যদি তার পাশে থাকতে পারি, তাকে তার মতো করে আরো বেটার জায়গায় নিয়ে যেতে পারি, তো সেটাই কিন্তু সব থেকে বড় জায়গাটা। মানে সেটা করতে পারলে আমাদের কিন্তু অনেকটা সমস্যাই মিটে যাবে। বাহ, দারুণ। থ্যাংক ইউ ডাক্তারবাবু, এত সুন্দর একটা আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য। আমার মনে হয় যারা শুনলেন আমাদের এই এপিসোডটি, নিঃসন্দেহে উপকৃত হলেন এবং অনেকগুলো বিষয় আপনারা জানতে পারলেন। এটা নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, আপনারা নিঃসন্দেহে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। স্যারের একটি নাম্বারও আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে স্বচ্ছন্দে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার।